যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, তার সঙ্গে আমাদের সবারই পরিচয় আছে। বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল সেই ছবিটি। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি এই ছবির চিত্রকর বা পাভেল রহমান। এই ছবিটি তিনি তুলেছেন। স্বাগত ক্ষণকালে আমরা কথা বলছি পাভেল রহমানের সাথে। আপনাকে কি পরিচয় করালে আপনি খুশি হন? আমি অবশ্যই ফটোগ্রাফার, এবং যেহেতু আমি নিউজ ফটোগ্রাফার সাথে ফটোগ্রাফি করেছি, সেই জন্য আমি প্রেস ফটোগ্রাফার বা ফটো জার্নালিস্ট বলতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশে যখন আপনি ছবি তুলতে শুরু করেন, তখন বাংলাদেশে তেমনভাবে ফটোগ্রাফি বা পত্রিকায় ফটো ছাপানোর ওই ধারাটি তৈরি শুরু হয়নি। আপনি পায়োনিয়ার বলতে গেলে। আমি অবশ্যই লাকি, এবং বলা যায় যে আমি যখন শুরু করলাম বা আমি যখন এগোচ্ছি তখনই কিন্তু ফটো জার্নালিস্ট কথাটা চালু হয়েছে। গণতন্ত্র মুক্তি পাক, নূর হোসেনের সেই বিখ্যাত ছবি আপনি তুলেছিলেন। এই ছবির পেছনে তো অনেক গল্প আছে, একটু যদি আমাদেরকে বলেন। আমার বাবা ক্যামেরার শখ ছিল ছবি তোলা, এবং সেই থেকে আমার মনে হয় কিছুটা আমার প্রভাব পড়েছিল। এবং আমি আমাদের ফ্যামিলি ফটোগ্রাফার, যেটাকে বলে বিয়ে বাড়ি, বার্থডে, এগুলো করি। 70-এর জলোচ্ছ্বাসে আমি তখন অনেক ছোট, আমি ছুটে গেছিলাম ক্যামেরা নিয়ে, কিন্তু ক্যামেরাটা হারিয়ে ফেলেছিলাম ওখানে। পরে আমি আবার নতুন করে শুরু করি স্বাধীনতার পরে, এবং প্রথমেই পেয়ে গেলাম আমি বঙ্গবন্ধুকে। এটা একটা দারুণ, আমি লাকি বলবো যে সেই বয়সে, আমার 16+ বয়সে আমি পেয়ে গেলাম বঙ্গবন্ধুকে। মতি ভাই, যিনি প্রথম আলোর এখন এডিটর, উনি তখন একতায় কাজ করতেন। আর আমি ছাত্র ইউনিয়নের জয়ধ্বনি মুজাহিদ ইসলাম সেলিম ভাই, উনি আমাকে নিয়ে বলেছিলেন যে পাভেল, তুমি আমাদের সম্মেলনে কিছু ছবি তুলে দিও। এবং সেই ছবিটা যখন ছাপা হলো জয়ধ্বনিতে, অথবা দেখলেন মতি ভাই, তখন মতি ভাই কিন্তু ওই ছবিটা দেখেই আমাকে চাকরি দিয়ে দিয়েছিলেন। আমি স্কুল বয়সেই 100 টাকার বেতনে সেই চাকরিটা পেয়ে যাই, এবং তারপরে ধাপে ধাপে আমি এগোচ্ছি। এবং এই যে আমার আস্তে আস্তে পত্রিকার সাথে জড়িয়ে যাওয়া, এবং পত্রিকায় যে জিনিসটা আমার সাংঘাতিক কাজে দিয়েছিল, মানে আমি মনে করেছিলাম যেটা কি করে হয় যে আমি একটা খারাপ কল, ভাঙা কলের ছবি তুলি, পরের দিন কলটা ঠিক হয়ে যায়, ইলেকট্রিসিটি নাই, পোস্টে ছবি তুলি, লাইটটা জ্বলে উঠে, এইটা ভাঙা রাস্তাটা ঠিক হয়ে যায়। আমার মনে হয়েছিল যে একটা ছবি কি এতই শক্তিশালী, আমার ছবি কি তাহলে এতই শক্তিশালী, এবং এইটা আমাকে একদম টেনে নিতে থাকে সংবাদপত্র জগতে। মুক্তিযুদ্ধ থেকে একটি ভাঙাচোরা দেশ পেয়েছেন বঙ্গবন্ধু, সেই দেশটাকে গড়ে উঠছে দেখছেন, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেই সময়কার নিশ্চয়ই আরও অনেক কিছু আপনি দেখেছেন, রাজনীতির ভেতরকার, বাইরের, ভেতরের, এবং মানে অন্তর্লীন যে অনেকগুলো ধারা প্রবাহ দেখেছেন, সেই সম্বন্ধে কিছু বলুন। প্রথম আমার জীবনের 32-এ যাওয়ার কথা ভাবি, যে 32-এ বঙ্গবন্ধুর বাড়িতে আমি কোনো কার্পেট দেখছি না, আমি কোনো এয়ার কন্ডিশনার দেখছি না, একদম জানি আমরা যে একটা ভগ্ন দেশ, তারই জানি রিফ্লেকশন আমি দেখতে পাই। কিন্তু অবাক কাণ্ড, যখন বঙ্গবন্ধু মারা গেলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারপরে যে রাজনীতিটা, একদম আমি একটা রাজনীতিবিদের বাসায় যাচ্ছি তাদের ছবি তুলতে, আমি বসার ঘর দেখে টাসকে লেগে যাচ্ছি, এ কি এত জাঁকজমকপূর্ণ কোথা থেকে হচ্ছে আমরা। এবং অদ্ভুতভাবে যেরকমভাবে বসার ঘরটা ঠিক হয়ে গেল, তেমন করেই জানি গোজামিল দিয়ে আমাদের দেশটা ঠিক করার চেষ্টা করা হচ্ছিল। তারপরে হঠাৎ করে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, সোনাদানা বেরোচ্ছে, নানা কিছু বেরোচ্ছে, এই যে অপপ্রচার, এটিও তো ছবির মাধ্যমে আপনি জবাব দিয়েছেন। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু একটা প্রবলেম ছিল, যেটা গণতান্ত্রিক সরকারের সময় হয়তো আপনি কিছুটা রেহাই পেতে পারেন, কিন্তু যখন সামরিক সরকার চলে আসে বা ওইখানে যখন ক্যান্টনমেন্ট থেকে নিয়ন্ত্রণ করা হয়, সেটার প্রভাব কিন্তু সাংবাদিকের উপরও পড়ে, মানে একটা দমনের মধ্যে পড়ে যায়। সেটা কিন্তু বিপদ ডেকে আনতো আমাদের সেই সময়। গণতন্ত্র তখন পরিস্ফুটিত হওয়ার জন্য বা বিকশিত হওয়ার জন্য নানা রকম আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। হ্যাঁ, দুই নেত্রীর একত্রে প্রতিবাদ চলছে। এই সময় নিশ্চয়ই আপনার অনেক কাজ আছে। আমাদের কিন্তু একটা জিনিস ছিল যে একটি দল সামরিক শাসন থেকে তৈরি হওয়া, আর একটি গণতান্ত্রিক দলের সাথে একসাথে মার্চ করা, ওখানে বোধহয় কোনো প্রবলেম হচ্ছিল। এবং সেটা কিন্তু বড় ভূমিকা নিল গণতন্ত্র মুক্তি পাক, নূর হোসেনের এই ছবিটি। নূর হোসেন যখন গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তখন সেই রাতেই কিন্তু দুই নেত্রী হাউজে অ্যারেস্ট হয়েছিলেন। পুরো দেশ তখন ওয়েট করছিল যে কখন তারা বসবেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে এক স্টেজে থেকেই আন্দোলন এগোবেন। তো সেই কাজগুলো কিন্তু দারুণভাবে তখন আমার চোখের সামনেই হচ্ছিল। 82-তে তখন আওয়ামী লীগ প্রথম প্রতিবাদ করছিল সাভার স্মৃতিসৌধে, এবং আমরা কিছুই জানতাম না। 16ই ডিসেম্বর সাভার স্মৃতিসৌধে আমি গেছি, এবং হঠাৎ করেই সামাদ আজাদ সাহেব এবং রাজ্জাক ভাই এরা সবাই স্লোগান দিতে শুরু করলো যে সামরিক আইন মানি না। অদ্ভুত ব্যাপার, 10 মিনিটের মধ্যে
খাকি পোশাকে সাদা গেঞ্জি পরা, হাতে কোমরের বেল্ট নিয়ে কে যে কারা জানি ছুটে আসলো এবং বেধড়ক পিটাতে শুরু করলো। আমি কিছু ছবি তুললাম, দেখলাম যে আমাদের দুই একজনের ক্যামেরা আছাড় মেরে ভেঙে ফেলছে। আমি দ্রুত ফিল্মটা খুলে একটা গাছের ইয়েতে ফেলে দিয়েছিলাম, পা দিয়ে টিপে দিয়েছিলাম মাটির তলে, এবং পরে আমরা ওখান থেকে বেঁচে সন্ধ্যার সময় যে আবার ওই মাটি খুঁড়ে গাছটা বের করে মাটিটা খুঁড়ে বের করে ছবি নিয়ে এসেছিলাম। এবং সেই ছবি আমি পরের দিন, আমি তখন কলকাতা আনন্দবাজারেও কাজ করি, আমি জানি যে আমার দেশে এই ছবি আমরা ছাপতে পারবো না। ওই ছবি আমি প্রিন্ট করে কলকাতার ফ্লাইটে পাঠিয়েছিলাম এবং আনন্দবাজারে সেটা লিড হয়েছিল। আপনার সাংবাদিকতা জীবনের যে ধরুন একজন ফটো সাংবাদিক হিসেবে আপনি কাজ শুরু করলেন, তারপরে বাংলাদেশে প্রথম ফটো এডিটরের চাকরি হলো, আপনি চাকরি শুরু করলেন। এই যে ধরুন মাঠের থেকে অফিসে ঢুকে যাওয়া, এটা কি কোনো ক্ষতি করেছিল আপনার ফটোগ্রাফি? না, কিন্তু আমি সেটা মানি নাই। আমি ফটো এডিটরের কাজ করতাম ঠিকই, কিন্তু আমি ফিল্ড ছাড়তাম না। 10 নম্বর সিগন্যাল, ঝড় আসছে, সবাই বাড়িতে ঢুকছে, আমার বাবা বলছে সবাই যখন বাড়িতে ঢুকছে তুমি তখন চিটাগাঙে ট্রেন ধরছো। আমি বললাম যে হ্যাঁ, আগে নিয়ম ছিল যখন ঘটনা ঘটে যাবে তখন কোথায় ঝড় হলো সেখানে যেত, কিন্তু আমি চাচ্ছিলাম যে ঘটনার রেশ আমরা কি তুলি, আমরা রিয়াকশান তুলি, একটা মানুষের মুখে যতক্ষণ থাকে সেটাই তুলে আনা। আমার মনে আছে যে আমি 6বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। বোমায় আমার পাশের লোক পড়ে যাচ্ছে, গুলিতে পড়ছে, অথবা আমি পানিতে ডুবে যাচ্ছি, যদি আমি সাঁতার জানি না। তো এইসব ঘটনা ঘটছে, কিন্তু কোনোটাই আমাকে পিছু আটকে রাখতে পারিনি, আমি ফিল্ডে যাবই। রাজনৈতিক দলগুলো যখন টোটালিটারিয়ান হয়ে ওঠে, ক্ষমতা প্রবণ হয়ে ওঠে, তখন তো তারা প্রতিশোধ নেয় সাংবাদিকের উপরে, লেখকের উপরে। আপনার উপরে, আমার উপরে আমি তো বলবো যে নূর হোসেনের আমার বড় দৃষ্টান্ত। আমি ছবি তোলার পরে আমাকে 15 দিন বিভিন্ন বাড়িতে ঘুরতে হয়েছে, লুকাতে হয়েছে। এমনকি আমার বাসায় এসে বলে গেছে আমার বাবাকে যে আপনার ছেলের লাশ পাঠিয়ে দিচ্ছি, আপনি ওয়েট করেন। তারপরেও আমার কাছে, আমি পরের দিন আর ছবি তুলবো না এটা ভাবিনি। ছবি নিয়ে নিশ্চয়ই আপনার অনেক মজার গল্প আছে, অনেক মজার গল্প আছে, কিছু যদি শেয়ার করেন আমাদের সাথে। আমি আসলে কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলি। আমি বেনজিরের কথা মনে হয়, বেনজির ভুট্টো, ওনার মুখটা একটু লম্বা ছিল। আমি ছবি তোলার পর মুখটা যখন গোল উনি দেখলেন, উনি খুবই অবাক হয়েছিলেন। ওই ছবিটা নিয়েও খুব মজার কাহিনী আছে। আর বঙ্গবন্ধুর গেঞ্জি পরার ছবিটাও তো আপনি জানেন যে ছবিটা তোলার পরে বঙ্গবন্ধু একটু অপ্রস্তুত হয়েছিলেন যে এভাবে ঘরোয়াভাবে বসে আছি, তুমি আমার ছবিটা তুললা, তো দেশের প্রেসিডেন্টকে এরকম করে ছবি তোলে। আমি আসলে তখন আমার বোঝারই বয়স হয়নি যে দেশের প্রেসিডেন্ট কি করে ছবি তোলে। ওখানেও বঙ্গবন্ধু আমাকে প্রথমে একটু রাগ হয়েছিলেন, তারপরে উনি শার্টটা পরে আমাকে বললেন যে আমি শার্ট পরবো, তুমি আবার একটা ছবি তোলো। সেই গল্প আমি আরো শুনবো, একটা বিরতি নিতে হবে আমাদের, একটু বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, কথা বলছি কার সাথে বুঝতেই পাচ্ছেন, থাকুন আমাদের সঙ্গে, একটি বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আবারও স্বাগত ক্ষণকালে। কথা বলছি পাভেল রহমানের সাথে, ছবির জাদুকর তিনি। আপনি ছবি নিয়ে বই লিখেছেন, ছবি সাংবাদিকতা নিয়ে বই লিখেছেন, সাংবাদিকতা আমার ক্যামেরায়, বিষয়বস্তুটি নিয়ে যদি বলেন। যখন আমি প্রথম আলোতে ফটো এডিটর হিসেবে জয়েন করলাম, তার আগ দিয়ে কিন্তু আমি ব্যাপারটা গুছিয়ে ফেলেছি, এবং দীর্ঘ সময় ধরে এটা আমাকে করতে হয়েছে। অনেক বছর, মানে আমার বলা যায় যে 15 বছর আমাকে ওয়েট করতে হয়েছে। এই বইটি তো তাহলে তার মানে হচ্ছে বাংলাদেশের যে ফটো সাংবাদিকতা, সেই ফটো সাংবাদিকতারও একটা ইতিহাস বটে, একটা দলিল বটে। একদম। এবং এই বইটি প্রথম বই যে বইটি ফটো সাংবাদিক হিসাবে লেখা। শেখ হাসিনার সঙ্গে আপনার পরিচয়, এবং শেখ হাসিনা আপনাকে যেখানে নিয়ে গেছেন ফটোগ্রাফার হিসেবে, বা যেখানে গেছেন আপনাকে অন্য মাত্রায় পরিচয় করিয়ে দিয়েছেন। আমি তো একটু অবাকই হই যে একজন রাষ্ট্রনায়ক, সে বলছে যে ও আমার ভাই, ওর শখ ছবি তোলা। এমনকি আমরা যখন বিদেশ ট্যুরে যেতাম তখন আমার কিন্তু টাইটা উনি ঠিক করে বেঁধে দিতেন। এগুলো আমি খুব এনজয় করেছি। একজন ফটোগ্রাফারের টাই বেঁধে দেওয়া একজন প্রধানমন্ত্রী, এটা তো আমার মনে হয় না আর কোথাও ঘটেছে কিনা। তো সেসব কাহিনী আমার এই বই এসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বইটা এই বই মেলায় পুরস্কৃত হয়েছে। এটা আমার কাছে সারপ্রাইজ যে একটা বই প্রথম লিখলাম, সেটাও আবার বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেল। আপনি কোন একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ ছবির জন্য খনি, কেন বলেছেন এটা? আমার কাছে বিশ্ব ঘুরে তাই মনে হয়েছে। নিউ ইয়র্কে এখন জানেন যে লেটেস্ট ফ্যাশন হচ্ছে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ানো। আমি যখন ছবি তুলতে যাচ্ছি তখন আমি খুব শঙ্কিত, কারণ ও বলবে যে আমার ব্যক্তি স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করছো, যে এই ছবিটা তো প্রচারের জন্য তুমি তুলছো, কিন্তু না, আমি তো সেটা চাইনি।
তখন এই ঝামেলাগুলো আছে। আর তাছাড়া আমাদের দেশের মানে এত কিছু ঘটনা যেটা তুলে শেষ করা যাবে না, যেটা আমি আমেরিকায় গেলে পাই না, অন্য কোনো দেশে গেলে পাই না। আমাদের দেশে বসন্ত আছে, আমাদের দেশে বৈশাখ, আমাদের দেশে ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি, কি না নাই। আমরা এখন দেখছি যে সেলফির যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ, কি করে এই ছবি বেঁচে থাকবে? ছবি কি মানে বাঁচিয়ে রাখা যায়? আপনার কি মনে হয় ছবি বেঁচে থাকবে? আমার চোখটা যদি ওইভাবে থাকে যে আমি যা দেখব অন্য কেউ তা দেখতে পাবে না, আমি সেই ছবিটা যদি আমার পত্রিকায় দিই, নিশ্চয়ই সেটার ডিমান্ড অন্যরকম হবে। 10টা ফটোগ্রাফার, 10টা ক্যামেরা, সেটা যাই দিক না কেন, কিন্তু যখন আমি আমার চোখ দিয়ে দেখব তখন সেটার ভিন্নতা থাকতেই হবে। এবং প্রথমেই হচ্ছে প্রেস ফটোগ্রাফারে বা যে কোনো ফটোগ্রাফারে তার চোখের ভিন্নতা, দেখার ভিন্নতাকে তৈরি করা। সে যদি সেটা করতে পারে তাহলে আমাদের নিউজ ফটোগ্রাফিতে, প্রেস ফটোগ্রাফি টিকে থাকবে। ফটোগ্রাফি এখন এমন একটি বিষয় যে চারুকলা ইনস্টিটিউটে শেখানো হয়, এটি সাবজেক্ট, অনার্স মাস্টার্স কোর্স পড়ানো হয়। বাংলাদেশে মানে কেন এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি হলো না? মানে কি ঘাটতি ছিল? আমরা যারা এই প্রফেশনে ছিলাম তারাই বোধহয় একটু তাদের আলসামির জন্যই এই ঘটনাটা ঘটেছে। আরেকটা জিনিস আপনাকে বলছিলাম যে আমাদের যারা আগে সিনিয়র ছিলেন তারা ওইভাবে মানে প্রাতিষ্ঠানিক কোনো থেকে আসেননি। ওই যে গ্যাপটা, ওই গ্যাপটাই থেকে গেছে। ফটোগ্রাফির জন্য আপনি কি পরামর্শ দেন যারা ফটোগ্রাফিতে আগ্রহী তাদের? ছোট একটা বাচ্চাও ক্যামেরা টিপ দিলেই ছবি হয়ে যায়, কিন্তু তাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তার দেখার নান্দনিক দৃষ্টিটা তাকে তার চোখে, তার মনে সব কিছুতে আনতে হবে। এবং সেটা কিন্তু একদিনে সম্ভব না। আপনার একটা ভালো সাহিত্য যদি আপনি পড়েন, আপনার চোখটা খুলবে, মনটা খুলবে। একইভাবে আপনি যদি এগোতে পারেন, আপনার দৃষ্টিটাকে খুলতে পারেন, তাহলে আপনি সেটা আনতে পারেন। এবং কম্পোজিশনের ব্যাপারটা, তারপরে যেটা বললাম নান্দনিকের ব্যাপারটা, এটা কিন্তু আগে জেনে নিতে হবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আগে ছিল কি 28টি ছবি নির্দিষ্ট করা ছিল, 36 বা 28 এরকম, 12, হ্যাঁ 12, এবং খরচ বহুল ব্যাপার ছিল বিষয়টি। এখন আর তা নেই। তাতে কি ক্ষতি বা লাভ কিছু হয়েছে? আমাদের নিউজ ফটোগ্রাফিতে বড় জিনিস হচ্ছে মুহূর্তটাকে ধরে রাখতে হবে। ওই মুহূর্তটাকে ধরতে এখন 100টা টিপে সেই ছবি তোলে, আর তখন আমরা একটি মুহূর্তকে ধরার চেষ্টা করেছি। আমারও মনে হয় যে ডিজিটালাইজ হওয়ার পরে এত ছবি আমরা পেয়ে যাচ্ছি, সেখান থেকে মানে ছবির প্রতি যে টান, ওইটা বোধহয় কমে যাচ্ছে। যে একটি ছবি আমি জানপ্রাণ দিয়ে তোলার চেষ্টা করছি, একটি ছবিকে আমাকে তুলতে হবে, কিন্তু সেখানে আমি শাটার দিলেই হান্ড্রেডস অফ ছবি চলে আসতেছে। আমরা আগে যখন একটা ঝড়ে যেতাম, একটা কোনো ইভেন্টস কভার করতাম, তখন পুরো কালার ডার্ক রুম টেনে নিয়ে যেতে হতো। আমার মনে হয় না 35-এর সেই জিনিসটা ডিজিটাল দিতে পারবে কখনো। কিন্তু ডিজিটাল যেটা দিতে পারছে সেটা হচ্ছে যে মুহূর্তেই ছবি পৌঁছে যাচ্ছে পাঠকের সামনে। সেটা যে এত কিছু করতাম আমরা আগে, ডার্ক রুমকে ব্যবহার করতে হতো, ফিল্ম ডেভেলপ করতে হতো, ইলেকট্রিসিটি প্রয়োজন, অনেক কিছু। কিন্তু এখন ক্যামেরা থেকেই সরাসরি আমি ছবি প্রিন্টের জায়গায় মানে মিডিয়াতে আমার পাঠিয়ে দিই। এই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা ওই ফিল্মে পাবো না, বা 35-এর আগের অবস্থায় আমরা পারবো না। সেটার অ্যাডভান্টেজ এটাতে অনেক বেশি। হ্যাঁ, কিছুটা ল্যাক তো ভালো জিনিস পেলে থাকতেই পারে। আবিল রহমান, আপনি যখন মানে ছবি তুলতে শুরু করেছিলেন তখন বাংলাদেশে বেশ কয়েকজন দিকপাল ফটোগ্রাফার ইতিমধ্যে তখনও ছিলেন। রশিদ তালুকদারের কথা বলতে পারি, ইভেন গোলাম মাওলা ছিলেন, মোহাম্মদ আলম ছিলেন। এদের সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক স্মৃতিও রয়েছে। রশিদ তালুকদার কিন্তু একদম মানে আমি বলবো যে একদম মানে আগাগোড়া আর কি একজন প্রেস ফটোগ্রাফার। তার দেখা, তার ডার্করুমের কাজ, ছবি তোলার ব্যাপারগুলো সাংঘাতিকভাবে একদম অন্যরকম ছিল, যাকে আমি একদম কাছ থেকে পেয়েছি। ড্যাডির কথা খুব মনে পড়ে। ড্যাডি ফার্ম গেটে উনি ওনার প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, আমরা সেখানে যেতাম। তারপরে মঞ্জুরুল আলম বেগ, যিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি করেছিলেন, ওনারা একদম মানে আমাদের সব কিছু মানে জগৎ সংসার ছেড়ে দিয়ে ওনারা চেয়েছিলেন যে ফটোগ্রাফি আন্দোলনটা গড়ে উঠুক, এবং সেটা ওনারা করেছিলেন। সুজিত বাবুর কথা মনে পড়ে, উনি ISPR এর ফটোগ্রাফার ছিলেন। বিজনদার কথা মনে পড়ে, উনি পর্যটনে দারুণ সব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়ে রেখে গেছেন। সবাই আজকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু তাদের স্মৃতিতে আসলে এমনভাবে তাদের স্মৃতিগুলো থেকে গেছে। ছবি তো কথা বলে। প্রেস ফটোগ্রাফি এবং যে রিপোর্টার, তার মধ্যে কি কখনো দ্বন্দ্ব আপনি দেখেন? কোনো দ্বন্দ্ব তৈরি হতো বাংলাদেশে? হ্যাঁ, আমরা যেটা এসে পেয়েছি সেটা হচ্ছে যে একজন প্রেস ফটোগ্রাফারকে রিপোর্টার বা যারা তখন ওই লিডিংয়ে ছিলেন, সাংবাদিক যারা ছিলেন,
তারা একটু অন্য চোখে দেখতেন। সেটার বড় কারণ ছিল আমাদের প্রেস ফটোগ্রাফারদের এডুকেশন ছিল না, এবং তারা সবসময় ডিপেন্ড হতো রিপোর্টারের উপরে যে কখন সে ক্যাপশনটা লিখে দিবে, যার ফলে সে ডমিনেট করতো। এমন কোনো মানুষ আছে যার ছবি তুলতে পারেন না বলে ভেতরে খেদ আছে আপনার? হ্যাঁ, আছে। আমি ছবি তুলতে পারিনি, সেটা আমার কাছে মনে হয় সেটা আসলে খুবই দুঃখজনক। তিনি একজন পীর ছিলেন, তো উনি ছবি তুলতে চান না। আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, এবং আমার কাছে মনে আছে এটা নিউজিকের অ্যাসাইনমেন্ট ছিল, এটা ইসলাম ইন এশিয়া, এই অ্যাসাইনমেন্টে আমরা ছিলাম। উনি বলছেন যে আমি তো ছবি তুলি না। তখন আমি বলেছি যে আপনি ছবি তুললে নাকি ছবি হাওয়া হয়ে যায়, আমি সেটা দেখতে চাই, আমি সেটা তুলতে চাই। তখন উনি বলেছেন যে না, এটা কোনো ব্যাপার না, এটা তো সায়েন্স, কেন হাওয়া হবে, আপনি ছবি তুলবেন, ছবি তো উঠবেই, কিন্তু আমি চাই না আপনি ছবি তুলেন। কিন্তু যেটা হলো সেটা আমি এখনও বুঝি না এটা কী হলো। আমার মনে হচ্ছে যে ওনার ছবি তুললে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আমার মনে হচ্ছে ক্যামেরাটা এত ভারী, আমি তুলতে পারছি না। আমার কাছে ওগুলো খুব বেশি আসতে শুরু করলো, এবং একসময় আমি ছবি না তুলে বেরিয়ে এসেছিলাম। ফটোগ্রাফারেরও ফটোগ্রাফার থাকে, আপনারও ফটোগ্রাফার আছেন একজন বলে জানি। আপনি বইতে আপনার যেসব ছবি ব্যবহার করেছেন, মানে ফটোগ্রাফির নিচে ক্যাপশন আছে, সেই স্মৃতি একটু বলুন। হ্যাঁ, সেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সেই স্মৃতি দিয়ে উনি কোথাও গেলেই আমার কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে উনি ছবি তুলতে শুরু করেন। বোধহয় আজমিরে যাচ্ছিলাম, তখন ওনার ফ্যামিলি অন্যরাও ছিল, তো উনি হঠাৎ করে আমার ক্যামেরাটা নিয়ে আমার ছবি তুলছে। তো একটা, দুইটা, তিনটা তোলার পরে আমি বললাম যে হয়েছে তো, থাক না, আর কত। তখন উনি খুব অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং বললেন, কেন তোমরা যে সবাই আমার মুখের সামনে ক্যামেরা ধরে টিপতেই থাকো, আমার কেমন লাগে, এখন তোমার 3টা ছবি তুলতেই তোমার টায়ার্ড হয়ে গেছো তুমি। ভালো থাকবেন, আপনার স্মৃতিতে বা আপনার ঝুলিতে, অভিজ্ঞতার ঝুলিতে আরও ফটোগ্রাফি নিয়ে গল্প যোগ হোক। আপনার সুস্বাস্থ্য কামনা করি। দর্শক, কথা বলছিলাম পাভেল রহমানের সঙ্গে। আবারও দেখা হবে ক্ষণকালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।